হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদের মাঝে শেয়ার করব, সেই গল্পটা সত্যি খুবই মজাদার হতে চলেছে। তো চলো আর দেরি না করে গল্প শুরু করি। শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আমার গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না। তাহলে চলো শুরু করি। তো প্রিয় বন্ধুরা, প্রথম গ্রাম থেকে শহরে আসি। শহরের তেমন কোনো হালচালই আমার জানা ছিল না। শহরে আসার উদ্দেশ্য ছিল, আমার পরিবারে শুধু আমার মা আর ও ছোট দুটি বোন ছিল। আমার মা সংসারের সমস্ত দায়িত্ব নেভাতে নেভাতে অসুস্থ হয়ে ফ্যামিলিতে আমিই ছিলাম একমাত্র বড়। মা একা একা নিজে নিজে ইনকাম করে সংসার চালাতো আর আমাদের 3 বোনকে লেখাপড়া করাতেন। আমি মোটামুটি টেনে টুনে তাও বিএ পাস কমপ্লিট করি। তারপরে আর লেখাপড়া হয়ে ওঠে না। কারণ হচ্ছে যে উনি একদমই অসুস্থ হয়ে যায়, ওনার হার্টের প্রবলেম হয়ে যায়, যার কারণে উনি আর কাজ করতে পারে না। তো সবাই আমাকে বলে যে শহরে এসে যাতে আমি ভালো চাকরি করি। এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে গ্রাম থেকে আমার শহরে আসা। শহরে এসে প্রথম আমি আমার এক দুঃসম্পর্কের খালার বাসায় উঠি। সেখানে ওঠার পর আমি ফার্স্ট দিন রেস্ট নেই, কারণ আমি নাইটে এসেছি গ্রাম থেকে শহরে। আমাদের বাড়ি থেকে শহরে আসতে সারা রাত অথবা সারা দিন লেগে যায়। আসার পর ওই দুই সম্পর্ক খালার বাসায় উঠলাম। উঠে ওখানে মোটামুটি সেই দিন সারাদিন রাত থাকলাম। পরের দিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকি। প্রথমে আমি বেসরকারি একটি কোম্পানিতে যাই। যাওয়ার পর আমার সিভি থেকে শুরু করে সব কিছুই ঠিক ছিল। সিভি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তো আমার চাকরি হয়ে যাওয়ার কথা। কিন্তু ওখানকার যে সিইও আছে, সে বলল তার সঙ্গে একটি রাত নাকি আমাকে ঘুমাতে হবে। আমি এই কথা শুনেই চাকরি না করে দিই। আমি বললাম, না, দেহের বিনিময়ে যে চাকরি দিতে হবে, সেই চাকরি আমার জীবনে কোনো প্রয়োজনই নেই। যাক, ওইটা শেষ করলাম। শেষ করে আরেকটা কোম্পানিতে গেলাম। সেখানেও সব কিছু কমপ্লিট করলাম। করার পরে ওখানেও একই অবস্থা। ম্যানেজারকে সময় দিতে হবে। কেমন সময় দিতে হবে? তার সাথে একটা রাত কাটাতে হবে। আর যখন তার ভালো লাগবে, সে ডাকলেই তার কাছে যেতে হবে, তাকে সময় দিতে হবে। এই ধরনের কথা শোনার পরে সেখানেও আমি নাই করে দিলাম। জীবন যেন দিশেহারা, গ্রীষ্মে ভরে গেল আমার চারদিকটা। অন্ধকার বিষাক্ত এক কালো ছায়া নেমে এলো আমার জীবনে। কিন্তু আমিও হাল ছাড়ছি কোথায়? এভাবেই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে 7টা দেওয়া কমপ্লিট করেছি। কিন্তু চাকরি তো হয়ে যায়, অপশন ওই একটাই, আমাকে সিইও অথবা ম্যানেজার কারোর সাথে ঘুমাতে হবে, তাহলেই চাকরি হবে। আর যদি তা না হয়, তাহলে ম্যাক্সিমাম 10 লাখ টাকা করে ঘুষ দিতে হবে। 10 লাখ টাকা থাকলে তো আমি আমার গ্রামেই ব্যবসা করে কত সুন্দর করে আমার সংসার পরিচালনা করতে পারতাম। আমি তো আর একেবারে মূর্খ নই। যাই হোক, এভাবে করতে করতে 7টা কোম্পানিতে মোটামুটি আমি ইন্টারভিউ দিলাম। দেওয়ার পরে যা হবার তা তো তোমাদেরকে বললামই, হইল না। লাস্ট ফিনিশিং আমি গেলাম হচ্ছে খুবই ভালো একটা কোম্পানিতে গেলাম। ওখানে হচ্ছে সিইউকে কেউ দেখেই না। হ্যাঁ, শুধু কাজ করে ম্যানেজার থাকে, আরও চিফস কিছু ডিরেক্টর থাকে, ওনারা হচ্ছে সব কিছু সামলায়। আর কয়েকটা মাতব্বর মেয়েও আছে সেখানে। যাই হোক, আমি ওখানে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে মোটামুটি আমি ওখানে টিকেও গেলাম। টিকে যাওয়ার পর হচ্ছে আমি প্রথম দিন সেখানে কোনো রকম কোনো অপশন ছাড়া, কোনো রকম কোনো ঘুষ ছাড়াই ডিউটি করি। আমি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিনই হচ্ছে যে আমার কর্মস্থলে আমি কাজ করি। করার পরে আমি তৃতীয় দিনের মাথায় আমার হঠাৎ করে ওয়াশরুমে যাব, আমি আমার টেবিল থেকে উঠে যাচ্ছিলাম ওয়াশরুমের দিকে, এমন সময় একটা লোকের সঙ্গে আমার ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে আমি পা পিছলে পড়ে গেলাম। যাওয়ার পর ওই লোকটা হচ্ছে আমাকে হাত বাড়ায় দিল। আমি উঠে দাঁড়ালাম। আমার দিকে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে আছে। আমি পায়ে মোটামুটি ভালোভাবে ব্যথা পেয়েছি। তো ওনার সাথে আরও অনেক কয়জন লোক আছে। তো ওনারা আমাকে ধরতে যাচ্ছিল। হঠাৎ করে সেই ভদ্রলোক বলল,
তোমরা দাঁড়াও, আমি দেখছি। উনি নিজে হচ্ছে যে আমার পাটা মোটামুটি ম্যাসাজ করে দিল। আমি উঠে দাঁড়ালাম, ওনাকে আমি ধন্যবাদও জানালাম। জানানোর পর হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম। যাওয়ার পর ওয়াশরুম থেকে আসতেই আমার টেবিলে ফোন আসে, এত নম্বর রুমে আমাকে যেতে হবে। তো আমি ভাবলাম আমি আজকে ডিউটি 3 দিন চলে, এই রুমটা নাকি সিইও বসে, এই রুমে কেন যাবে, এই রুমে আবার কে? যাই হোক, আমাকে যেতে বললো, আমি গেলাম। যাওয়ার পরে সে আমাকে কিছু ফাইল দিল, ফাইলগুলো আমি নিলাম। বললো এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আসো, যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ কিন্তু আজকে তোমার বাড়িতে যাওয়া হবে না। হ্যাঁ, তো সবার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি কাজ কমপ্লিট করতে পারিনি। ছুটির পরও বেশ কিছু সময় আমাকে কাজ করতে হয়েছে। কাজ আমি কমপ্লিট করে সমস্ত ফাইল নিয়ে গেলাম, স্যারের রুমে গেলাম। যাওয়ার পরে দেখলাম হ্যাঁ উনি বসে আছে, উনি যান নাই। আমি বললাম স্যার সমস্ত ফাইল কমপ্লিট, আপনি এবার দেখে একটু সই করে দিলেই হয়। বলছে হ্যাঁ বসো। তো ফাইলগুলো দেখলো, দেখে সই করে দিল। বললো ফাইলগুলো অমুক টেবিলে নিয়ে রেখে দাও, যাও। রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি মোটামুটি আমার ব্যাগ ট্যাগ নিয়ে বের হব। এমন সময়ই অফিস থেকে বের হচ্ছি, বের হওয়ার আগেই হচ্ছে বের হতেই আমাকে আগাসান দিল, দিয়ে সামনে দাঁড়ালো, বলল যে চলো আমি তোমাকে লিফট দিচ্ছি, তোমার বাসা কোথায়? আমি ভয় পেয়ে গেছি, আমার কলিজা তো মনে হয় ধুকফুক ধুকফুক করে কাঁপছে। আমি বললাম আমি চলে যেতে পারবো। আমি তখন পর্যন্ত জানতাম না উনি হচ্ছে আমাদের সিইও। তো বললো কোনো সমস্যা নেই, তুমি আসতে পারো। তো জোর করছিল আবার অফিসে, তো আমি গাড়িতে উঠে বসলাম। বসার পর আমাকে সেদিন উনি ড্রপ করে দিল। আমি সুন্দর বাড়িতে নেমে গেলাম। যাওয়ার পর পরের দিন অফিসে আসছি। আসার পরে আবারও কতগুলা ফাইল ভক্কর চক্কর সব কিছু কাজ কমপ্লিট করলাম। করার পরে অনেক অনেক ক্লান্ত লাগছে, বাড়ি যাব। আমি অফিস থেকে বের হতেই আমার কাছে একটা ফোন আসলো, অমুক হোটেলে আসতে হবে। কেন? ওখানে কাজ আছে। কী কাজ আছে? বললো যে আমাদের স্যার ওখানে পার্টি রাখছে, সবাইকে ওখানে ডেকেছে। আমি বললাম আমাকে তো কেউ ফোন করে আগে জানায়নি। বললো চলে আসো। আর আমি স্যারকেও আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে দেখেছি। যাই হোক, আমি এটা কনফার্ম করার জন্য আমার অফিসের আরও কয়েকজনকে ফোন করলাম। ওনারা বললো হ্যাঁ ঘটনা সত্য। তো আমি ওখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম সেই পার্টিতে। অনেক বড় পার্টির আয়োজন করেছে। তো পার্টিতে যাওয়ার পর সবাই হচ্ছে যার যার মতো ড্রিঙ্কস নিচ্ছে, যেইটা মন চায় সেটা খাচ্ছে। খায় তো এক একজন বিশাল ধরনের মাতলামি করতেছে, কিন্তু আমার ওগুলোতে কোনো রকম কোনো অভ্যাসই ছিল না। তো সবাই খুবই এনজয় করছে। এদিকে বাড়ি থেকে আমার কাছে ফোন আসছে, আমি কি করছি, কেমন আছি। বললাম না আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। যাকে মার সাথে কথা বলে নিলাম। তো নেওয়ার পরে আমার তো এখন যাওয়া উচিত। তো দেখলাম আমাদের সিইও যিনি ছিলেন স্যার, ওনার অবস্থা মানে উনি এতটাই নেশাগ্রস্ত ছিল যে যে কেউ ওনার ফায়দা তুলতে পারতেন, ওনাকে ব্ল্যাকমেল করার জন্য যা না তাই করতে পারতেন। তো সেই শয়তান মেয়েটা আমাদের অফিসের, সেই মেয়েটা হচ্ছে ওকে খুব ভালোভাবে অবজারভেশন করছে। ওকে হচ্ছে ধাক্কা দিয়ে স্যার একা একাই যাচ্ছিল। তো আমিও ভাবছিলাম এখান থেকে আমি যেতে পারলেই বাঁচি। আমি যেতেই লাগছিলাম, এমন সময় উনি আমাকে বলল যে আমাকে সাহায্য করো, বিনিময়ে যা চাইবে তাই পাবে। আমি বললাম কিছু পাইবা না পাই, উনি তো আমাদের অফিসের একটি অংশ, তখন পর্যন্ত আমি জানি না। তো আমি ওনাকে মোটামুটি ধরে হচ্ছে ওখানে তো অনেক রুম, উনি পুরাটাই বুকিং নিয়ে নিয়েছে এক রাতের জন্যে। তো আমি ওনার রুমে ওনাকে নিয়ে গেলাম। উনি আমাকে রুম নাম্বার বললো, আমি ওনাকে রুমে নিয়ে গেলাম। রুমে নিয়ে যাওয়ার পর হচ্ছে যে আমি চলে আসবো এমন সময় তো সে ক্ষুধার্ত কোনো হায়নার মতো আমার উপরে ঝাঁপাইয়া পড়ছে। আমি বললাম এটা কী করলেন আপনি, এটা কী করছেন? উত্তরে সে আমাকে বলে দেখো তুমি যা চাইবে তাই পাবে। আমাকে কেউ এমন নেশা করিয়ে দিয়েছে, আমার ড্রিঙ্কসে এমন কিছু মিলিয়েছে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। আমি আমার নিজের কন্ট্রোলের বাহিরে, আমায় সাহায্য করো। তুমি যে অফিসে চাকরি করো আমি হচ্ছি সেই অফিসের সিইও। এই তো জানতে পারলাম। তো আমি তাকে কি করে সাহায্য না করে পারি। এক সময় ভাবলাম যে এখন যদি এভাবে রেখে চলে যাই, ওনার যে কোনো সমস্যা হয়ে যেতে পারে।
আবার ভাবছি যে না না, একটা ছেলে একটা মেয়ে এভাবে থাকবো কি না কি হয়ে যায়, মানে সব কিছু মিলে মাথা কাজ করছিল না। আমি বললাম সরি, আমি আপনাকে রুম পর্যন্ত নিয়ে এসেছি, আমি আপনাকে লক করে দিচ্ছি, আপনি থাকেন, আমি থাকতে আপনার কিছুই হবে না, আমি আপনাকে দেখে রাখবো। তখন সে আমাকে হাতটা ধরে টান দিয়ে তার পালঙের উপরে ফেলে দেয়, পালঙের উপরে ফেলে দিয়ে একটা একটা করে জামা কাপড়গুলো আমার খুলতে থাকে। আর আমি চিৎকার করতে গেলে আমাকে বলে একদম চিল্লাচিল্লি চেঁচামেচি কিছু করো না, তোমার ফায়দাই হবে, খারাপ হবে না। চিল্লাচিল্লি করলে মান সম্মান তোমারও যাবে আমারও যাবে, প্লিজ আমায় সাহায্য করো। তারপরে উনি আমার জামা কাপড়গুলো খুলে ব্যাস আমার কাছে খুব কাছে চলে আসলো। আইসা প্রথমে আমাকে খুব চুমাতে থাকে। একটা সময় আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, কন্ট্রোল না করার ফলে সে হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় আমাকে ক্ষুধার্ত কোনো পশুর মতো নিজের মতো করে ব্যাস শুরু করে দিল। আমি দেখলাম যে নিজেকে আর কন্ট্রোল রাখা যাচ্ছে না, তখন আমি নিজেকে তার মধ্যে বিলিয়ে দিলাম। তো আমরা অনেক অনেক সেই রাতে 4 বার করি, প্রতিবারই খুবই খুবই মজা হয়। এরপর থেকে সকাল হওয়ার পরে বিষয়টা তো আমার কাছে খুবই লজ্জাজনক ছিল। যদিও রাত্রে আমরা অনেক মজা করেছি, কিন্তু সে ছিল বস আর আমি ছিলাম সামান্য একটা মানে কর্মচারী। তার বরাবরই আমার বরাবরই কি যায়, তো লজ্জায় আমি তার সামনে পড়ছিলাম না। তো এভাবেই পরের দিন কেটে গেল। তো আমাকে অফিস রুমে ডেকে পাঠিয়েছে, তার পার্সোনাল রুমে আমি গেলাম। যাওয়ার পরে আমাকে বলতেছে, ওনার নাম ছিল রনক স্যার, আমাকে বলতেছে যে তুমি আজকে থেকে আমার রুমে প্রতি নাইটে ডিউটি করবে। আমি বললাম কেন ডিউটি করব, আমার ডিউটি তো অফিস রুমে, আপনার বেডরুমে নয়। আমাকে বলল একদিন যখন বেডরুমে তোমার ডিউটি পড়ে গিয়েছিল, তো প্রতিদিনই করো। তো বিষয়টা আমি সরাসরি না বলে দেওয়ার পরে 2 দিন যাই, কিন্তু উনি কিছুতেই আমার পিছু ছাড়ছিলেন না। একটা প্রকার আমাকে বলল যে তোমাকে আমার সাথে করতেই হবে এটা প্রতি রাতে। আমি বললাম কেন, আমি কি কোনো চুক্তিপত্রে সই করেছি? আমাকে বলল যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই করে নাও, তোমাকে আমার খুবই ভালো লাগে। এই কথা বলে সে মোটামুটি প্রতিদিনই হচ্ছে তার রুমে আমাকে নেওয়ার জন্য যা যা করা লাগতো করতো। তো 7ম দিনের মাথায় আমি প্রচণ্ড রাগারাগি করি। তো আমি যতই রাগ করতাম তার তরফ থেকে কোনো রাগ থাকতো না, সব কিছু সে ঠান্ডা মাথায় মেনে নিত। আর আমি যা যা বলতাম সব কিছু উনি করতেন। তো এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন গেল। যাওয়ার পরে আমিও মন থেকে মানে তাকে আমার খুবই ভালো লাগছিল, আমি খুব মন থেকে পছন্দ করতে থাকলাম। এর মধ্যেই দেখি যে ওনার বাবার বন্ধুর মেয়ে হচ্ছে ওনার সাথে বিয়ে করবে, সেটা নিয়ে বাড়িতে অনেক আলোচনা, অফিস মহল থেকে শুরু করে ওনাদের ফ্যামিলি ম্যাটার এরকম চলতেছিল। তো ওটা জেনে আমার মনটা খারাপ হয়ে যায়। তো আমি ভাবি আর বেশি দূর না গাইয়া এখানেই সব কিছু ক্লোজ করে দেওয়া ভালো হবে আমার জন্য। তো আমি মোটামুটি নিজের মতো করে সরে যেতে থাকি একটু একটু করে রনকের থেকে, কিন্তু রনক কখনোই এটা মেনে নিতে পারতো না। যখন বেশ কয়েকদিন হয়ে গেছে রনকের কোনো কথাই আমি শুনছি না, কোনো ডাকেই সাড়া দিচ্ছি না, তখনও মোটামুটি মানে রাগের মাথায় ড্রাইভ করতে যেয়ে মোটামুটি ছোট একটা অ্যাক্সিডেন্টও করে ফেলে। আর ওর হচ্ছে সাথে যারা বডিগার্ড থাকতেন আমাকে ফোন দিল, আমি তুরন্ত সেখানে পৌঁছালাম। তো দেখি না মোটামুটি তেমন কোনো ইনজুরি হয়নি, সামান্য একটু লেগে গেছে পায়ে আর মাথায়। তো আমি বললাম এসব করে লাভ কী, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, সেখানে আপনার বিয়ে হবে, আমি মাঝখানে তো কাবাবে হাড্ডি হয়ে লাভ নেই, তাই না? আপনি আপনার মতো বাঁচান, আমাকে আমার হালে ছেড়ে দিন। এই কথা বলতে আমি চলে যেতে লাগলাম, পিছন থেকে আমার হাতটি ধরে টান দিয়ে বলল শোনো, আমি আমার লাইফ পার্টনার কাকে বানাবো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার ব্যাপার। আমি বললাম যখন একটা বড় পরিবার একটা বড় সিদ্ধান্ত হয় সেটা শুধু একলার হয় না, পুরো পরিবারের হয়। আমার কারণে আপনার উপরে কোনো রকম কোনো ঝড় তুফান কিছু আসুক সেটা আমি কখনোই চাইবো না, আমাকে যেতে দিন। তখন বাহিরে ইশারা দিয়ে বডিগার্ডকে বলে যে তার হাসপাতালের পার্সোনাল রুমটায় যেন কেউ ঢুকতে না পারে। সে সেখানে আমাকে শক্ত করে ধরে
বেডের উপরে ফেলাই দিল। দেওয়ার পরে ইচ্ছা মতো চুমাইতে থাকে আর কচি কচি পেয়ারাগুলো কচকচ করে খেতে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত একটু করে খায় আর বলে, আমাকে ছেড়ে কোথায় যাবা তুমি, তোমাকে আমি যেতে দেবো না, তোমাকে আদর করতে করতে আমি পাগল বানিয়ে দেবো, এই বলে পুরা শরীর ম্যাসাজ করে। আমিও একটা মুহূর্তের জন্য সব কিছু ভুলে যে ওর ডাকে সাড়া দিই। তারপরে সে পুরা বডি ম্যাসাজ শেষে সে ফিট করে দেয়। দেওয়ার পরে সে মেশিন স্টার্ট করে, করার পরে আমরা হাসপাতালেও ঠিক 40 মিনিট একসঙ্গে করার পরে ছেড়ে দিলাম। দেওয়ার পর ও আমাকে ফাইনালি কথা দিল যে অনুষ্ঠানও হবে, বিয়েও করব, তবে অন্য কাউকে নয়, তোমাকে। আমি বললাম ঠিক আছে, তো এটা তো হাসপাতাল, তাহলে চলো আমাকে এখন যেতে যাও, আর ডাক্তারির পরামর্শ অনুযায়ী তোমাকে যখন যেতে বলবে বাড়িতে যেয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। তারপরে সেদিনই সন্ধ্যার সময় যে ডিসকাস করে দিয়েছে, যেহেতু তেমন কোনো ইনজুরি ছিল না, বাড়িতে যেয়ে ও রাতারাতি সবার সঙ্গে কথা বলে, যেহেতু পরের দিনই অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমাকে শো করে এবং সে সরাসরি জানিয়ে দেয় আমি আমার লাইফে কাকে নিয়ে সংসার করব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে সে সবাইকে জানিয়ে দেয় সে আমাকেই বিয়ে করবে। ইনফ্যাক্ট আমরা তখন থেকে একসাথে চলতেও থাকি, আমাদের বিয়েও হয়ে গেছে, আমরা খুব ভালো আছি। তো গল্পটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।